বাংলাদেশ সহ ৭৫ দেশের উপর আরোপিত বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠান পুরস্কৃত। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সাক্ষাৎ ১৬ এপ্রিল। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিকেলে রাজধানীতে র্যালি। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষার্থী ১৯ লাখের বেশি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সহ ৭৫ দেশের ওপর আরোপ করা বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের ওপর আরোপ করা ১২৫% শুল্ক বহাল রাখা হয়েছে। এদিকে শুল্কের কার্যকারিতা স্থগিত করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে ১২৫% ধার্য করেছি। এটা অবিলম্বেই কার্যকর হবে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আশা করি নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশের উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প লিখেছেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টির বেশি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলোর বাণিজ্যে বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছেন। নয়া শুল্ক নীতিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার পর গত শনিবার জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে ৪৮ ঘণ্টার মধ্যে চিঠি দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক ৩ মাসের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে তাকে চিঠি লেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিজের দেশের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বিভিন্ন দেশের কয়েক হাজার বিনিয়োগকারীদের 4 দিনের ব্যবসা সম্মেলনে যোগ দিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর তৃতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি সামিটের উদ্বোধন করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like. Why the whole world is following you. Why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। Zero unemployment. The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, little. বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স, এই 4 প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন ও ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে আগামী ১৬ এপ্রিল দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবে বিএনপি, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, একটি মহল বিএনপিকে ধর্মনিরপেক্ষ বানানোর অপচেষ্টায় লিপ্ত। বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় পঞ্চদশ সংশোধনী, রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে ঐকমত্য কমিশনের কাছে দেয়া বিএনপির প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি। পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। প্রশ্ন আসতে পারে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি। নির্বাচন নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান শহীদুদ্দিন চৌধুরী এনি। একই সাথে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ প্রতিবাদ ও সংহতি র্যালি করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেল 4টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালিটি শুরু হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হবে র্যালি। এছাড়াও একই দিনে দেশব্যাপী সকল মহানগরে এই কর্মসূচি পালিত হবে। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে শেখ মুজিবের 10,000 মোরাল নির্মাণে অর্থ লুটপাটের তদন্ত শুরু করেছে সংস্থাটি। রাষ্ট্রীয় অর্থ পাচারের অপচয়ের ঘটনায় দুদক গঠন করেছে 7 সদস্যের কমিটি। এদিকে গোপন বিষয়ে অভিযোগ জমা দিতে দুদকে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। রিপোর্ট করছেন ফরুক বাবু। বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে আওয়ামী লীগ সরকার উদযাপন করে মুজিব জন্ম শতবর্ষ। 2020 সালে আওয়ামী লীগ রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে অফিস আদালত থেকে শুরু করে দেশ বিদেশে নানা কর্মসূচি বাস্তবায়ন করে। দুদকের অভিযোগ, প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবের 10,000 মুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয় দেশের বিভিন্ন স্থানে। রাষ্ট্রীয় অর্থ খরচ করে এসব কিছু করা হয়। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা লুটপাট করেছেন, যা তদন্ত করে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ
অনুসন্ধান চলমান রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে এবং এখনও রেকর্ডপত্র পাওয়া যায়নি। সেগুলি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনাপূর্বক পরবর্তীতে তারা কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন। এদিকে দুদকে অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে কিনা তা গোপন রেখেছেন তারা। কিছু অভিযোগ দিতে আসছিল। অভিযোগটা মানে কোনো সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। অভিযোগ কি কোনো ব্যক্তি নিয়ে নাকি দুদকের বিরুদ্ধে সরাসরি? দেখা যাক না, এগুলো ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়, তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরও অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না। তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিল এগুলো উপস্থাপন করতে এসেছিলাম। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে সময় আবেদন করে প্রসিকিউশন। এদিন সকালে আবু সাইদ হত্যা মামলায় আটক ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। এদিকে জঙ্গি নাটক সাজানোর ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল 10টায়। পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর 1টা পর্যন্ত। এবার পরীক্ষার্থী 19,28,281 জন। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনে দেশটির 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। 2025 সালের এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,90,142 জন। এর মধ্যে ছাত্র 7,01,538 এবং ছাত্রী 8,88,604 জন। 9টি শিক্ষা বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,291টি। 18,084টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী 2,94,726 জন। তাদের মধ্যে ছাত্র 1,50,893 এবং ছাত্রীর সংখ্যা 1,43,833 জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 725টি। পরীক্ষায় অংশ নিচ্ছে 9,063টি মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 1,43,313 জন। এর মধ্যে ছাত্র 1,08,385 জন এবং ছাত্রী সংখ্যা 34,928 জন। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে এবার উৎসবের নগরীতে পরিণত হতে যাচ্ছে ঢাকা। শোভাযাত্রা, কনসার্ট, ড্রোন শো সহ থাকছে নানা আয়োজন। চৈত্র সংক্রান্তি ও বৈশাখ আয়োজন উপলক্ষে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, সকল জাতি ও গোষ্ঠী নিয়ে এবারের সকল আয়োজন করা হবে। চৈত্র সংক্রান্তি থেকে পর্যায়ক্রমে শিল্পকলা একাডেমিতে সাধু সংঘের আয়োজন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। নববর্ষের সুরের ধারায় অনুষ্ঠানে ভেন্যু পরিবর্তন করে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে করা হবে। এবার শুধু বাংলা গান নয়, অন্য ভাষার গানও থাকছে সুরের ধরা অনুষ্ঠানে। মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন কনসার্টেরও আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় চীনের সহায়তায় দেশ ও সংস্কৃতি বিষয়ক বিশেষ ড্রোন শোর আয়োজন করা হচ্ছে। এছাড়াও ঢাকার বাইরে 12টি জেলায় অ্যাক্রোব্যাটিক শোর আয়োজন করা হবে। বৈষম্য মুছে দিতে নতুন রূপে বর্ষবরণের আয়োজনে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। রাজনীতির নামে জমিদারি শোষণের প্রতিবাদ জানাতে গড়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের প্রতীকী স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। নববর্ষে মানুষের মন নবরূপে রাঙিয়ে দিতে থাকছে বিভিন্ন চিত্রকল্প। পুরাতন রঙের আঁচে নতুনভাবে রাঙানো হচ্ছে বৈষম্যহীন বৈশাখ। এবার বর্ষবরণের শোভাযাত্রায় থাকছে না নিরাপত্তার নামে পায়ে শেকল দেওয়ার বিগত বছরের চিত্র। রিপোর্ট করছেন ফররুখ বাবু। ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে ফাগুন। যেমন চোরাবালিতে হারিয়ে গেছে লুটপাটের উন্নয়নের পদধ্বনি।
নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার বর্ষবরণ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিস্টের প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। সৃষ্টি ছাড়া নারী সেজেছে রঙিন মেজাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মোটিভ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এক মুক্ত আকাশ সাথে শান্ত শীতল শহরে শিল্পীরা বসেছেন মনের কথা প্রকাশে। হতাশার মুখে হাসি ফুটিয়ে গড়ে তুলছেন প্রতিকৃতি। এখানে অন্যান্য আমাদের লোকজ ফর্মের সাথে একটা দানবাকৃতি প্রতিকৃতি রাখা হয়েছে। 11 তারিখের পরে আমাদের এটা ডিসিশনটা হবে, আমরা এই ফ্যাসিস্টের প্রতিকৃতি নিয়ে আমরা রাজপথে যাব কি যাব না। সৃষ্টিশীল নতুন এই বৈশাখে মুছে যাক বৈষম্যের তৃষ্ণা, ঠিকঠাক বসুক দিগন্তের নীল হালখাতা। বাঙালির 400 বছরের ইতিহাস, মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হবে এবারের আয়োজনে। মগজ ভুলে গেছে যেসব স্মৃতি, তার স্মরণে প্রকৃতি রক্ষার আহ্বান থাকছে পটচিত্রে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের ভাষা আন্দোলনের সময় যারা জীবন দিয়েছেন, ওনাদের স্মরণে এবং আমাদের যে তরুণ প্রজন্ম ছাত্র জনতা যে আমাদের নতুন করে আমাদের সেই বৈষম্য দূর করার জন্য যারা বুকে তাজা রক্ত দিলেন, সেটা স্মরণে একটা পটচিত্র হবে, সেটা হচ্ছে বাংলাদেশ পটচিত্র। 1432 বাংলা নববর্ষ দিচ্ছে হাতছানি। তাকে স্বাগত জানাতে বরাবরের মতো উৎসবে মেতে উঠেছে চারুকলার শিক্ষক থেকে শিক্ষার্থীরা। মধ্যযুগে লিঙ্গ, শ্রেণী, বর্ণ, গোত্রের বৈষম্য দূর করতে ব্যবহার হতো মুখোশ। চলছে তার নিরবিচ্ছিন্ন কর্মযজ্ঞ। এবারে থিমটা আসলে একটু ডিফারেন্ট। অন্য বছর যেমন হয়েছে তা থেকে একটু কমপ্লিকেটেড বলতে পারি। যেহেতু এবার বিপ্লব হলো, বিপ্লবের পর এটা হচ্ছে আমাদের ফ্যাসিস্ট সরকারের পর হচ্ছে প্রথম মঙ্গল শোভাযাত্রা, তো তারও এখানে বেশ বিভিন্ন ধরনের ভাস্কর্য, বিভিন্ন ধরনের শোভাযাত্রা রয়েছে। যেমন আমরা মুগ্ধের পানির বোতলের একটা স্ট্রাকচার রেখেছি, তারপর ফেসিবাদ সরকারের একটা স্ট্রাকচার রয়েছে। আমাদের কথা বলার, এমনকি আমাদের তুলি ধরারও স্বাধীনতা ছিল না। যেহেতু এখন তুলির আচরটা আর একটু আমরা স্বাধীনতা পেয়েছি, এখন মনে হয় ভালো, সবকিছু ভালোই চলছে। ক্ষমতার দাপটে আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা নামকরণ হয়, যার স্বীকৃতি পায় আন্তর্জাতিক অঙ্গনে। এবার কোন নামে উদযাপন হবে বর্ষবরণের শোভাযাত্রা, সেই সিদ্ধান্তে এখনো পৌঁছায়নি আয়োজকরা। এবার একটু দীর্ঘ একটা বহর শোভাযাত্রা হবে, ফলে এখানে নিরাপত্তার একটা বিষয় তো আসলে প্রয়োজন তো আছেই। আমরা বলেছি যেমনভাবে আমাদেরকে নিরাপত্তাটা যেন দেয়া হয়, যাতে শোভাযাত্রার যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, সেই জিনিসগুলো যেন বাধাগ্রস্ত না হয়। এটা আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা হয়েছে, এখন অনেকের প্রশ্ন আছে, কিন্তু আমি চাইছি বা আমরা চাইছি, চারুকলা অনুষদ চাইছি এমন একটা জায়গায় আমরা যেতে, সবাইকে যেন সবার অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে নিশ্চিত যেভাবে করা যায় সেই দিকে যেতে। এবং আমরা এটা পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি, আমরা 2-1 দিনের মধ্যে সেই জিনিসটার সিদ্ধান্ত জানিয়ে দেব। যুগ যুগ ধরে বহু মানুষ চেয়েছে বিভেদ তৈরি করতে, কিন্তু জীবনযাত্রার সংস্কৃতি, ঐতিহ্যে প্রভাব মিলে যেতে বাধ্য। সাম্রাজ্যের হস্তান্তর হয়েছে, যার প্রভাব পড়েছে স্থাপত্যে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য সমন্বিত পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে বৃহৎ আকারে ভোট কাস্টিং করতে হলে প্রক্সি ভোটের কোনো বিকল্প নেই। বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে অনলাইন, পোস্টাল ও প্রক্সি এই 3 মাধ্যমেই প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। 3টি মাধ্যমের মধ্যে প্রত্যেকটি ভোটিং পদ্ধতিরই কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি। তবে প্রক্সি ভোটে সবচেয়ে বেশি ভোট কাস্ট করা সম্ভব। এবারই পরীক্ষামূলকভাবে প্রবাসীদেরকে ভোটদানের সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। চলতি বোরো মৌসুমে 36 টাকা কেজি দরে ধান, 49 টাকা কেজি দরে চাল এবং 36 টাকা দরে গম কিনবে সরকার। ধান, চাল ও গম সংগ্রহে এই অভিযান চলবে আগামী 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকের
শেষে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, গতবারের তুলনায় কেজি প্রতি 4 টাকা বেশিতে ধান ও সিদ্ধ চাল কেনা হবে। উৎপাদন খরচের সাথে মুনাফা যোগ করে এই দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। চলতি বোরো মৌসুমে 3.5 লাখ টন ধান এবং 14 লাখ টন সিদ্ধ চাল কেনা হবে বলেও জানান তিনি। এবার ফলন ভালো হওয়ায় খাদ্যশস্য সংগ্রহে সংকটের শঙ্কা নেই না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 36 টাকা, তাই না? আর বড় ধানে আর চালের ব্যাপারে 49 টাকা আমরা ধার্য করেছি। আর গম তেমন আনি নাই, তবু গমটা আমরা নোশনাল 36 টাকা বলেছি যে গম যদি প্রকিউর করি। আর আমাদের প্রকিউরমেন্টটা কিন্তু মোটামুটি আমরা লক্ষ্যমাত্রা আমরা ইসে করেছি, মানে অ্যাচিভ করেছি। আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে ইনশাল্লাহ। প্রধান শুরু হয় হাওরে অলরেডি অল্প অল্প পরিমাণ শুরু হয়েছে, পয়লা বৈশাখতে পুরোপুরি শুরু হবে। আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা ওখানে যাবেন, আনুষ্ঠানিকভাবে আগামীকাল উদ্বোধন করবেন। 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে, এটা আগস্ট পর্যন্ত চলবে, 31 আগস্ট পর্যন্ত চলবে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগর বেষ্টিত সন্দ্বীপে 56 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন থেকে রক্ষা পাবে দ্বীপবাসীর ঘরবাড়ি, চাষযোগ্য হবে অনাবাদি 18,000 হেক্টর জমি, বাড়বে নাগরিক সুবিধা। জোয়ার জলোচ্ছ্বাসে পানি না ওঠায় এই বাঁধ ঘিরে নতুন স্বপ্ন বুনছে সন্দ্বীপবাসী। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরে বামনী নদী এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে সন্দ্বীপকে। 4 লাখ জনসংখ্যার এই দ্বীপের প্রধান সমস্যা ভাঙন। দিনের পর দিন সমুদ্রের লোনা পানি গিলে খাচ্ছে জমি, এতে ছোট হয়ে আসছে সন্দ্বীপের আকার। জোয়ার জলোচ্ছ্বাস, প্লাবন, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এ দ্বীপের জনজীবন। লবণাক্ত পানির অবাধ প্রবেশে বিস্তীর্ণ জমি পড়ে থাকে অনাবাদি, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকে এ দ্বীপ ছেড়ে গেছেন। দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। নতুন স্বপ্ন বুনছেন এখানকার বাসিন্দারা। বানবিহরে কেন সুখ করি, মানুষের গরু কত হাইটারে ব্যাগ কিছু সুখ করে। এখন বালা আছি, এখন হানি কেজি উঠে না, এখন খুব শান্তিতে আছি। জোয়ার আসলেই ধরেন সব আতঙ্কতে থাকতাম, আমরা গরু বস পালতে পারতাম না। এই যে ধান করলে চলে যাইতো, কিন্তু 8-10 বার লাগানোর পরও হইতো না। আমাদের এখানে অনেক কষ্ট হয়েছে, চাষবাস নিয়ে, জমি নিয়ে, গরু কোতান ফালতে পারি নাই, ঘর বাড়ি ফানি উঠে যেটুকু। এখন তো এখানে বস্তা দেওয়া অনেকটা ভালো হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ফলে দ্বীপবাসীর জানমাল রক্ষার পাশাপাশি অনাবাদি জমি হবে আবাদি, বলছে পানি উন্নয়ন বোর্ড। 8.14 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক এবং 4.2 কিলোমিটার মাটির কাজ বর্তমানে চলমান রয়েছে। এই কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করতে পারি এলাকার জনগণের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা পাবে। এরই মধ্যে প্রথম ভাগে 9.8 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার শেষ হয়েছে। প্রায় 562 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভাগে আরও প্রায় 12.5 কিলোমিটার বাঁধের ঢাল ও তীর সংরক্ষণের কাজ চলছে। পুরো সন্দ্বীপের চতুর্দিকে আমাদের বাঁধ আছে 56 কিলোমিটার এবং এর সাথে আমরা এই যে সারিকাহাইট, মগধরা, রহমতপুর, কালাপানিয়া এই ইউনিয়নগুলোতে যেই জায়গাগুলোতে বাঁধ দুর্বল রয়েছে সবগুলো জায়গায় আমরা বাঁধ মেরামতের কাজ হাতে নিয়েছি এবং আমরা আশা করছি আমাদের প্রকল্প বাস্তবায়ন হলে সন্দ্বীপ উপজেলায় আর এই জোয়ারের পানি প্রবেশের হাত থেকে রক্ষা পাবে। 2027 সালে শেষ হবে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মযজ্ঞ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজায় আরও 29 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পূর্ব জেরুজালেম বন্ধ করে দেওয়া হয়েছে জাতিসংঘের 6টি স্কুল। নিরস্ত্র ফিলিস্তিনিদের বাঁচাতে হামলা বন্ধ করে ত্রাণের বহরে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দখলদার ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে। বুধবার ভোরে হামলা হয় সেন্ট্রাল গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে। এমনকি নিরাপদ অঞ্চল বা সেফ জোন ঘোষিত আল মাসাউরি এলাকায় চিকিৎসকদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টর উইদাউট
বর্ডার্সের তাঁবুর পাশে বোমাবর্ষণে হত্যা করা হয়েছে শিশুসহ 2 জনকে। আহত অনেকের অবস্থাই গুরুতর। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের খাবার সরবরাহকারী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ফুড কিচেনের অবস্থান লক্ষ্য করেও হামলার অভিযোগ উঠেছে। বলা হয়েছে সোমবার খান ইউনিসে ওই হামলায় নিহত হয় অন্তত 6 জন। অধিকৃত পূর্ব জেরুজালেমেও তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। শরণার্থী ও ত্রাণ বিষয়ক জাতিসংঘের সংস্থা UNRWA পরিচালিত 6টি স্কুলে সেনা সদস্যরা হানা দিয়ে বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের হত্যার ঘূর্ণিচক্রে ফেলে দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। নিরস্ত্র ফিলিস্তিনিদের রক্ষার জন্য জরুরি ত্রাণ সামগ্রীর ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সাথে অবিলম্বে হামলা বন্ধের আকুল আবেদন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। দর্শক, সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশ সহ 75 দেশের উপর আরোপিত বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠান পুরস্কৃত। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সাক্ষাৎ। 16 এপ্রিল গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিকেলের রাজধানীতে র্যালি। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষার্থী 19 লাখের বেশি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।